মিঠিকে এসে আই লাভ ইউ বলায় প্লুটোকে সবার সামনে চড় মেরে উচিত শিক্ষা দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়ের বন্ধুরা বলে, কিরে মৌ, মিঠি আসবে না? তখনই বর্ষা বলে, আচ্ছা, পুরোনো হ্যাংওভার সব ভুলে যাও, সবকিছু একদম নতুন করে শুরু করবে। ওরা দুজন যখন বিয়ে করছে একসঙ্গেই তো থাকবে, তাই পুরোনো সবকিছু ভুলে আবার ওদের নতুন করে একসঙ্গে সংসারটা করতে দাও, পুরোনো সবকিছু ভুলে যাও। তখনই এই কথাগুলো শুনে মৌয়ের বন্ধুরা হাসতে থাকে আর বলে, না না, মিঠি মিঠি বলেই ওরা হাসতে থাকলে বুবলাই আর বর্ষা বলে, কি ব্যাপার, তোমরা হাসছো কেন, আমাদেরকেও বলো। তখনই মোর বন্ধু বলে, না, মিঠি যেই বেহায়া ছিল, যেভাবে ওদের পিছনে লেগেছিল, কি বলবো আর। তখন প্লুটো কিছুই বলে না। তখন মৌ বলে, হ্যাঁ তোরা তো সব জানিসই, আর কি বলবো, যাক ওসব কথা বাদ দিয়ে ফাইনালি এখন আমার আর প্লুটোর বিয়েটা তো হচ্ছে। তখনই মৌয়ের বন্ধুরা বলে, হ্যাঁ আসলে মৌকেই তো ভালোবাসতো প্লুটো, তাই না? তারপরে মৌ বলে, মিঠি তো আর বিদেশও যেতে পারছে না, আসলে টাকা পয়সারও তো ব্যাপার আছে। তখন এই কথা শুনে বুবলাই বলে, আসলে আমি এমন এক দাদা যে বোনের পাশেও দাঁড়াতে পারছি না। আমার যদি চাকরিটা থাকতো তাহলে আমি আমার বোনের পাশে দাঁড়াতাম। তখন বর্ষা বলে, আচ্ছা রুদ্র, তোমার এখন কষ্ট পেয়ে কোনো লাভ আছে বলো তো? তোমাকে তো দাদা বলে তোমার বোন মানেই না। তখন বুবলাই বলে, না, তারপরেও আমার বোনকে অন্য কেউ যেতে টাকা দেবে, সে কথাটা শুনলে আমার কেমন যেন আত্মসম্মান হতে লাগে। মিঠে যদি আত্মসম্মান থাকে তাহলে নিশ্চয়ই ও অন্যের টাকা যাবে না। কিন্তু আমার যদি চাকরিটা হয়ে যেত না, তাহলে আমার বোনকে আমি বলতাম অন্য কারো থেকে টাকা নেওয়ার কোনো দরকার নেই, আমি তো সব খরচ বহন করব। কারণ ও তো আমার বোন, আমার তো আমার বোনের জন্য কষ্ট হয়, তাই না? তখন এই কথা বলে বুবলাই খুব কষ্ট পায়। ওদিকে দেখা যাবে তখনই অনন্যা আর রেশমি চলে আসে আর এসেই বলে, আর কত কথা বলবে বলো তো, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তখন মৌ বলে, না মা, আরেকটু পরে খাবো। তখন মৌয়ের বন্ধুরা বলে, হ্যাঁ আন্টি, একটু আগেই তো কত মিষ্টি কত খাবার খাওয়ালেন, এখন তো পেট ভরা। তখন স্বর্গজিৎ সেখানে এসে বসে। তখন মৌ বলে, আঙ্কেল, আজকের দিনেও তুমি সাজোনি? তখনই স্বর্গজিৎ বলে, কেন আজকের দিনে আমাকে কেন সাজতে হবে? আমার মন মতো তো আর কিছু হচ্ছে না যে আমাকে আজকে সাজতে হবে। আর আমাকে কি কেউ দেখতে আসছে? তখনই মৌ চমকে যায়। তারপর স্বর্গজিৎ বলে, আমার ইচ্ছে, আমি সাজবো নাকি সাজবো না, তোমার কথাই তো, আমি কিছু করব না। তখন অনন্যা বলে, আচ্ছা মৌ, তুমি কেন বুঝতে পারো না বলো তো? তোমার আঙ্কেল তো এভাবেই জবাব দেয়, তোমাকে না বলেছি তোমার আঙ্কেলের সঙ্গে এসব ব্যাপারে কোনো কথা বলবে না? কেন শোনো না বলো তো? এই মানুষটা এরকমই তেরা বেঁকা হয়ে উত্তর দেয়। তখন সর্বজিৎ বলে, তোমার বৌমাকে কেন বোঝাতে পারো না বলো তো? বুঝিয়ে শুনিয়ে নেবে, যেন আমার সঙ্গে কোনো রকম কোনো কথা না বলে। হ্যাঁ, ওর কথা আমি শুনতাম, শুনতাম আমি, কিন্তু এখন তো শুনবো না। তখন মৌ বলে, অ্যাটলিস্ট আজকে একটা সুন্দর পাঞ্জাবি তো পরতে পারতে আঙ্কেল। তখনই সর্বজিৎ বলে, তোমার কথায় তো আমি শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পরবো না, আমার পোশাক আমি পরবো। আর হ্যাঁ, পরতাম যদি আমি তোমাকে পছন্দ করতাম। তোমাকে তো আমি পছন্দ করিনি, তোমাকে তোমার আন্টি পছন্দ করেছে, তাই তোমার কথায় আমি আমার পোশাক পাল্টে পাঞ্জাবি পরবো, সেরকমটা আমার রুচিতে আসে না, বুঝতে পেরেছো? তাই এসব কথা একদম আমাকে বলতে আসবে না, এই ন্যাকামো আমার সঙ্গে চলবে না। তখন তো মৌ একদম চুপ করে থাকে। তারপর রেশমি বলে, ওমা দাদা, এটা কেমন কথা? দুদিন পরেই তো মেয়ে আপনাদের বাড়িতে যাবে বউ হয়ে, আর এখনই মেয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছেন। তখনই সেখানে প্রশ্ন চলে আসে, এসেই বলে, ঠিকই তো বলেছে, দাদা তো ঠিকই বলেছে। এখানে ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করছে, আমাদের গার্জিয়ানের পছন্দে তো ওরা বিয়ে করছে না যে আমরা গার্জিয়ানরা ওদের কথা শুনবো, বা ওদেরকে পছন্দ করে তো আর আমরা বিয়ে দিচ্ছি না। তাহলে ওদের কথা আমাদের শুনতে হবে কেন? আর তোমার মেয়েই বা আগ বাড়িয়ে কেন বলতে যাবে যে স্বর্গজিৎ দাকে জামা কাপড় পাল্টে পাঞ্জাবি পরতে? কেন বলবে? ওদের কথা তো আমাদের শোনার কোনো দরকার নেই। তারপরেই এই কথা শুনে রেশমি আর অনন্যা দুজনেই একদম চুপ হয়ে যায়। তারপরে প্রসূন স্বর্গজিৎকে বলে, আসলে স্বর্গজিৎ দা, একটু আসতে দেরি হয়ে গেল, মায়ের শরীরটা তো খারাপ না, বাবার উপর না ভরসা করতে পারলাম না, তাই ঔষধ দিয়ে তারপরে আসলাম। তখন স্বর্গজিৎ বলে, কেন, কি হয়েছে, মাসিমার কি আরো বাড়াবাড়ি হয়েছে নাকি? তখনই প্রসূন বলে, আসলে আগে তো অ্যাসিডিটি ছিলই, কিন্তু সব থেকে বড় বিষয় হলো বাথরুম থেকে পড়ে গিয়েছিল, তার জন্য ব্যথা আছে। ওইদিকে অনন্যা বলে, আসলে রেশমি বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও, কি বলবো বলো তো? তখন রেশমি বলে, আসলে আমিও বা কি বলবো, দুজনের তো একই অবস্থা। তখন এই নতুন আর মিঠি সেখানে এসে পৌঁছয়। তারপর স্বর্গজিৎ বলে, এই তো নতুন আর মিঠি চলে এসেছে, কি মিঠিমা, তুমি কেমন আছো? তখন মিঠি বলে, আমি ঠিক আছি আঙ্কেল। তারপরে দেখা যাবে অনন্যা বলে ওঠে, বাবা নতুন, আশা তাহলে সময় পেলে? তখন নতুন বলে, হ্যাঁ
আসবো না? তখন স্বর্গজিৎ বলে, কিরে নতুন, তুই কি ইউনিভার্সিটি থেকে আসলি নাকি? তখন নতুন বলে, না, আমি দোকানে গিয়েছিলাম। তখন রেশমি বলে, হ্যাঁ, দোকানেই তো যাবে। তারপরে অনন্যা বলে, তা দোকানে গিয়েছিলে নিশ্চয়ই কমলিনীদের নিয়ে? তখন নতুন বলে, হ্যাঁ, যাবই তো। তারপর রেশমি বলে, এই তো সেদিন এত এত ভারী একটা হার দিলে, আবার নতুন দা কেন দোকানে যেতে হয়েছে, স্বর্ণের দোকানে? তখন অনন্যার কথায় নতুন বলে, কেন, আমি দিয়েছি, অন্যরা তো দেয়নি, অন্যরাও তো দেবে, তাই না? তখন অনন্যা বলে, তা তুমিও কি তাদের গিফট গুলো কিনে দিলে নাকি? তখন নতুন বলে, না, কুর্চি চাকরি করে, কুর্চির টাকাই কুর্চি কিনেছে, আর কমলিনীর সামর্থ্য আছে, কমলিনী যা দেবে। হ্যাঁ, সামর্থ্যের বাইরে গিয়ে আমি দিতে বলেছিলাম, কিন্তু সে সেটা করেনি, তার সেটা রুচিতে বেঁধেছে। তারপরে দেখা যাবে মোর বন্ধুরা মিঠিকে বলে, কিরে মিঠি, কেমন আছিস, ভালো আছিস তো? তখন মিঠি বলে, হ্যাঁ, ভালোই আছি। তারপরেই মোর বন্ধুরা বলে, না, আমরা তো ভেবেছিলাম তুই আমাদের সঙ্গে কথাই বলবি না। তখন মিঠি বলে, কেন, তোদের সঙ্গে আমার কি হয়েছে যে তোদের সঙ্গে আমি কথা বলবো না? আর এখানে বিয়েতেও বা আসবো না কেন? এখানে ফটো সেশনটা কিন্তু আমিই করছি। তখন প্লুটো মিঠির দিকে তাকিয়ে থাকে। তখন মৌ বলে, যাক, ফাইনালি তুই আমার কথা রেখে হইচই আনন্দ করতে পারবি, তাই তো? আর ছবিও তুলতে আসলি। তখন স্বর্গজিৎ বলে, মিঠি মা, তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? তখন মিঠি বলে, হ্যাঁ আঙ্কেল, সবাই ঠিক আছে। তারপর স্বর্গজিৎ বলে, মিঠি মা, তোমার বিদেশ যাওয়ার কি হলো, কবে যাচ্ছ? তখন মিঠি বলে, আঙ্কেল, ওরকম ভাবে এখনো ভাবিনি, ঠিক করিনি। তখন নতুন বলে, এই তো, মিঠিকে নিয়ে আমাকে এবার বসতে হবে, ওর বিদেশ যাওয়ার ব্যাপার আছে তো, সবকিছু ঠিক করতে হবে। এভাবে হেলামি করে আর ফেলে রাখলে হবে না। তখন মিঠি বলে, তার আগে নতুন কাকু, তোমার সঙ্গে আমার কথা আছে। তখনই নতুন বলে, কি নতুন কাকু, হ্যাঁ, কি নতুন কাকু, এবার কিন্তু তোমার যাওয়াটা ফাইনাল করতেই হবে। তখনই মৌ বলে, আচ্ছা, এত খরচ ও বহন কি করে করবে? বিদেশ গেলে তো অনেক খরচ পড়বে, সেই খরচগুলো মিঠি তুই দিতে পারবি তো? তখন নতুন বলে, খরচ আবার কি, ও তো ওর স্কলারশিপে যাবে, তাই না? এখানে তো খরচের কিছু নেই। তখন মৌ বলে, স্কলারশিপে গেলেও কত খরচ আছে, খাওয়া থাকা পড়াশুনো সব খরচ আছে তো। তখন নতুন বলে, কেন, তোমরাও তো স্কলারশিপে টাকাই যাচ্ছ, তাহলে তোমাদের খরচটা তোমরা কি করে চালিয়ে নেবে মৌ? তখন মৌ বলে, না, আমরা তো একসঙ্গে থাকবো, সেটা ম্যানেজ করে নিতে পারবো, তাই আর কি, আমাদের খরচটা তো কম পড়বে। তখন নতুন বলে, প্লুটো, ওখানে যাওয়ার পরে থাকা খাওয়ার ব্যাপারটা আমার উপর ছেড়ে দিতে পারিস, আমি ঠিক করে দিতে পারি। তখন প্লুটো বলে, নতুন কাকু, লাগলে আমি তোমাকে বলবো। ওইদিকে মিঠি বলে, হ্যাঁ নতুন কাকু, তোমার সঙ্গে কিন্তু আমার কথা আছে। তখনই বর্ষা বলে ওঠে, মিঠি, তা তোমার পিসিমণি আর তোমার মা আসলেন না, তারা কোথায়, তারা আসবে না? তখন মিঠি বলে, কেন, পিসিমণি আর মা আসলে তুমি যে খুব বেশি খুশি হতে তা কিন্তু নয়, তাই তারা আসলো কি আসলো না সেটা দিয়ে তো তোমার জানার কোনো দরকার নেই। তখন বুবলাই বলে, মিঠি, তোর বৌদির সঙ্গে কিভাবে কথা বলবি সেটাও তো জানিস না নাকি? নিজের বড় বৌদির সঙ্গে এভাবে কেউ কথা বলে? এভাবে কথা বলাটা কোনো কোনো কিছুতে আছে বলতো? তুই কেন ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছিস? তখন মিঠি বলে, শোন, যাকে নিয়ে কথাটা বলছিস তাকে আমি আগে বড় বৌদি বলে মানি তো, তারপরে না হয় তাকে সম্মান করে কথা বলবো। যাকে আমি বৌদি বলে মানিই না, আর যার জন্য আমার মায়ের দুবেলা চোখে জল পড়ে, তাকে আমার বৌদি বলে মানার কোনো প্রশ্নই আসে না। আর তোকেই তো আমি দাদা বলে মানি না, আর ওকে আমি বৌদি বলে কি মানবো বলতো? আর এসব নিয়ে না আমার সঙ্গে একদম কথা বলবি না তোরা, তোদের কোনো দরকার নেই। তখনই বর্ষা চুপ হয়ে যায় আর বুবলাইকে বলে, আচ্ছা রুদ্র, থাক না, থাক, এসব কথা বাদ দাও। তোমার তোমার আমি এখানে খারাপ কি বলেছিলাম বলো? এখানে আমাকে কতগুলো কথা শুনতে হলো। তখন স্বর্গজিৎ বলে, শোনো, যাকে যেই কথা বলা যায় তাকে তো সে কথা বলবেই। আর তুমি যেরকম ভাবে কথাটা মিন করেছো, নিশ্চয়ই বলার কিছু ছিল। ওইদিকে মিঠি মিঠি ছবি তোলার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনই মৌ ওর বন্ধুদেরকে বলে, ফাইনালি মিঠিকে দিয়ে আমাদের ছবির বিয়ের ছবিগুলো তোলানো যাবে। যাক, প্লুটো, কি হয়েছে, তোর মন খারাপ নাকি? তখন প্লুটো বলে, না না, আমার মন খারাপ কেন হবে? তখন মৌরা সবাই চলে গেলেই প্লুটো মিঠির কাছে আসে, এসেই বলে, মিঠি। তখন মিঠি বলে, হ্যাঁ বল। তখন প্লুটো বলে, আই লাভ ইউ। তখন তো মিঠি এই কথা শুনে চিৎকার করে ওঠে আর বলে, শেট আপ। তখন তো প্লুটো পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে মিঠি প্রচন্ড রেগে যায় প্লুটোর উপর আর বলে, তো সাহস কি করে হলো, তুই আমাকে এই কথা বললি, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তখন তো মিঠির চিৎকার শুনে সেখানে সবাই মিলে চলে আসে আর এসেই বলে, কি হয়েছে মিঠি, কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? তখন মিঠি বলে, তুই তোর বরকে জিজ্ঞাসা কর না, তোর হবু বরকে জিজ্ঞাসা কর, ও আমাকে কি বলছিল, কি বলছিল জিজ্ঞাসা কর, ওর এত বড় সাহস হয় কি করে, ও আমাকে এখনো অপমান করছে, ও আমাকে এখনো এসব কথা বলে কি করে? তখন তো মিঠির এই চিৎকার চেঁচামেচি শুনে সবাই সেখানে চলে আসে। তারপরে অনন্য বলে, মিঠি, এরকম করে চিৎকার করছো কেন, প্লুটো এমন কি বলেছে যে তুমি চিৎকার করছো? তখন মিঠি বলে,
চিৎকার করার মতোই তোমার ছেলে কাজ করেছে। তোমার ছেলে আমাকে, কত বড় সাহস, ও আমাকে এসে বলছে আমাকে ভালোবাসে। ওকে এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে? ও আমার মামাতো বোনকে বিয়ে করছে, আর ও কিনা এখন আমার কানের কাছে এসে বলছে আমাকে সে ভালোবাসে। এত বড় সাহস কেন ওর? এতটা অপমান করার সাহস কোথায় পেলো? ও এখনো আমাকে অপমান করছো কিভাবে? যে আমি ওর এই কথাগুলো শুনে বলে যাব? তখন মৌ বলে, প্লুটু তুই এই কথাগুলো বলেছিস? তখন মিঠি বলে, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে কথা বলছি? মৌ তুই এখনো দেখ, তোর যার সঙ্গে বিয়ে হবে সে কিনা আমাকে এসব কথাগুলো বলছে। তখন বর্ষা বলে, আচ্ছা মিঠি, তোমাকে যদি বলেও থাকে এসব কথাগুলো পাবলিকলি এভাবে বলার কি আছে বলো তো? কি আছে? তখন মিঠি বলে, একদম না, তুমি আমার ব্যাপারে একটা কথাও বলবে না। তোমাকে আমি বৌদি বলে মানিও না, আর তোমার মতো আমাকে ভাববে না যে একজনের সঙ্গে প্রেম করে একজনের সঙ্গে শুয়ে বসে তারপরে আমার দাদাকে বিয়ে করেছো। তাই তোমার মতো রুচি কিন্তু আমার নয় যে যে আমার বোনের সঙ্গে বিয়ে হচ্ছে সে আমাকে বলবে ভালোবাসে, আর সেটা আমি সহ্য করব। একদম না। তখনই বুবলাই বলে, মিঠি কি বলছিস তুই? তখন মিঠি বলে, চুপ কর তুই, একদম বউয়ের হয়ে কথা বলতে আসবি না। তোর বউকে বলে দিবি যেন আমার ব্যাপারে একটা কথাও না বলে। তোর বউয়ের এত বড় সাহস হয় কি করে আমার সব ব্যাপারে ও কথা বলে? ওকে এত বড় সাহস আমি দিয়েছি নাকি যে ও আমার ব্যাপারে কথা বলবে? একদম কথা বলবে না। আর প্লুটো, তুই আমাকে কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তুই আমার মামাতো বোনকে বিয়ে করবি, তুই একজনকে বিয়ে করবি, আর আমাকে এসে বলবি আমাকে ভালোবাসিস? আমি সেটা শুনে তোর পায়ে গিরগিরিয়ে পড়বো? না, সেরকম মেয়ে কিন্তু আমি নই, আমি নই। তখন তো নতুন সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এসব কথা শুনে। তখন মিঠি বলে, কি ভেবেছিস তুই আমার আত্মসম্মান বোধ নেই? তুই বারবার করে এসব কথা আমাকে বলতে পারলি? পারলি? কেন বললি তুই আমাকে? কেন বললি এই কথাটা? কেন এই অপমানটা করলি আমাকে? কেন করলি? তখন স্বর্গজিৎ বলে, প্লুটো, তোর সঙ্গে না এরকমটাই হওয়া উচিত ছিল। তোর আত্মসম্মান বোধ বলে কিচ্ছু নেই। তোকে এরকম কথাগুলো বলার দরকার ছিল, ছিল দরকার। তখন প্রসূন বলে, প্লুটো, তোমার থেকে এটা আশা করিনি। আসলে আমি জানতাম যে তুমি তোমার মায়ের কথা বলিস, কথা শুনে চলো। যেহেতু তুমি এখানে মৌকে বিয়ে করতে রাজি হয়েছো, আবার তুমি আমার ভাগ্নিকে বলছো যে ওকে তুমি ভালোবাসো। কি চাও তুমি? তোমার মতো ব্যক্তিত্বহীন ছেলের সঙ্গে আমি কোনোদিন আমার মেয়ে বিয়ে দিতাম না, যদি আমার মেয়ে নিজে থেকে এই বিয়েটা ঠিক না করতো। আর শোনো, তোমাকে তোমাকে দেখে না আমার কেমন যেন এখন অস্বস্তি হচ্ছে, অস্বস্তি হচ্ছে। তুমি কি করে করলে? কি করে করলে এটা? তখনই অনন্যা বলে, মিঠি, তুই এরকম একটা কাজ করতে পারলি? তুই আমার ছেলেটাকে সবার সামনে অসম্মান করছিস। তোকে যদি ভালোবাসি বলেও থাকে, তার তো এরকম মানে নয় যে তুই ওকে সবার সামনে অপমান করবি। তখনই মিঠি বলে ওঠে, কেন আন্টি, আমার অপমানটা তোমার কাছে অপমান মনে হচ্ছে না? তোমার ছেলের কালকে বিয়ে আরেকজনের সঙ্গে, আজকে কেন ও আমাকে এসে ভালোবাসি বলবে? কেন বলবে? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো যে কেন বললো আমাকে এই কথাটা, কেন আমাকে অপমান করলো। আমি এখানে এসেছিলাম সুস্থ মস্তিষ্কে, আমি তো ওর সঙ্গে কোনো রকম কোনো কথা বলিনি, আর আমার কোনো আক্ষেপও নেই। আমি বেঁচে গেছি। এরকম একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়নি, এরকম একটা ছেলের সঙ্গে আমার কিচ্ছু নেই, তাতে আমি বেঁচে গেছি। বিশ্বাস করো, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। নিজের জীবনটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। কিন্তু তোমার ছেলে কেন এখনো পারছে না? কেন? কেন আমাকে এই কথাগুলো বললো? কেন বললো? তখন মৌ প্লুটোকে বলে, কি রে প্লুটো, তুই এটা বলেছিস? বলেছিস তুই? কেন বলেছিস বল, বল তুই। তখন প্লুটো কোনো কথাই বলতে পারে না, চোখের জল মুছতে থাকে। তখন অনন্যা তাকিয়ে থাকে প্লুটোর দিকে, এদিকে নতুন মিঠিকে সামলানোর চেষ্টা করে আর বলে, মিঠিমা চুপ করো, চুপ করো তুমি। তারপরে অনন্যা বলে, তুমি এত খারাপ মিঠি যে সবার সামনে আমার ছেলেকে এমন ভাবে অপমান করলে যে আমার ছেলে কাঁদতে বাধ্য হয়েছে। কি দরকার ছিল আমার ছেলেকে এভাবে অপমান করার? তখন মিঠি বলে, তোমার কি ছেলের কি দরকার ছিল আমাকে এভাবে অপমান করার? কেন করলো? তখনই রেশমি বলে, আচ্ছা মিঠি, তোকে যদি বলেও থাকে ভালোবাসা তার একরকম নয়, হয়তোবা তোকে ভালোবাসি বলেছে, তার জন্য তুই এরকম ভাবে রিয়েক্ট করবি কেন? তোকে হয়তো অন্যভাবে বলেছে। তখন মিঠি বলে, শোনো মামিমা, তুমিও জানো ও কোন ভালোবাসার কথা বলেছে। ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এর মধ্যে কিন্তু তফাৎ আছে। তুমি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করবে না। তোমার মেয়েকে যে ছেলে বিয়ে করছে সে কিনা তার বোনকে এসে বলছে আই লাভ ইউ, সেটা তোমার একটু আশ্চর্য লাগছে না, তাই না? কেমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছ যে তোমার মেয়েকে তোমার মেয়ের জামাই ভালোই বাসে না, সেটা একবারও ভেবে দেখোনি? এখন আমাকে বলছো এসব কথাগুলো? এসব কথা বলার আগে নিজেরা নিজেদের দিকে তাকাও। আমি তো সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু যার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিচ্ছ সে তো কোনো কিছু ছাড়তে পারেনি। মো, তোকে আমি বলে দিচ্ছি, তোর হাজবেন্ড কোনো দিন যদি আমাকে এসব কথা বলার চেষ্টাও করে না, তাহলে কিন্তু আমি ছাড়বো না, ছাড়বো না আমি। এই বিয়েতে যাও ভেবেছিলাম আমি থাকবো, এখন থাকবো না। আমি এই বিয়েতেও আসবো না, আর এখনই আমি এখান থেকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। রুটু, তুই কিন্তু ভালো কাজ করলি না। তো বন্ধুরা,
আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।